সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি বৈশাখী টিভি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথ অনুষ্ঠানটি দেখার জন্য। সাথে রয়েছে আমি ডক্টর শাবনা জাফরিন। দর্শক, আজকে আমরা কথা বলবো লাং ক্যান্সার নিয়ে। ক্যান্সার কথাটি শুনলেই আমরা স্বভাবত আতঙ্কিত হয়ে পড়ি। ক্যান্সার হলে তার অ্যান্সার নেই, আসলে কি বিষয়টি তাই? আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে আমরা এই বিষয়টি সম্পর্কে জেনে নিব। এই বিষয়টিতে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন অধ্যাপক ডাক্তার শামীম আহমেদ, মেডিসিন ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ, অধ্যাপক রেসপিরেটরি মেডিসিন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। চলুন আমরা স্যারের সাথে পরিচিত হই। স্যার, আপনাকে স্বাগতম আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে, সেই সাথে দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। স্যার, আমি যেমনটি বলছিলাম শুরুতে যে ক্যান্সার হলে আনসার নেই, এরকম আমরা বলে থাকি, আসলে কি বিষয়টি তাই? না, এটা আসলে ঠিক না। এটা আগেকার দিনের ধারণা ছিল যে ক্যান্সার হলেই শেষ হয়ে গেলাম, আর কোনো চিকিৎসা নাই। কিন্তু বিষয়টা সম্পূর্ণ ভুল। কারণ হচ্ছে এখন কিন্তু আধুনিক চিকিৎসা ব্যবস্থায় প্রচুর ওষুধ চলে এসেছে, বিভিন্ন মডালিটি চলে এসেছে। সুতরাং ক্যান্সারের চিকিৎসা আছে। এটা দেখতে হবে যে ক্যান্সারটা কোন ধরনের ক্যান্সার এবং কোন স্টেজে আছে এবং রোগীর শারীরিক অবস্থা কেমন আছে, পারফরমেন্স স্ট্যাটাস বলে। তো সব কিছু মিলিয়ে যদি দেখা যায় যে উনি পারফরমেন্স স্ট্যাটাস ভালো এবং আর্লি স্টেজে আছে এবং ওনার চিকিৎসা ব্যবস্থাপনা, বিশেষ করে ফুসফুসে ক্যান্সারের সার্জারি যদি করা যায়, তাহলে দেখা যায় যে ওনার যে আয়ু সেটা অনেক বেড়ে যায়। সুতরাং এই ব্যাপারগুলি মাথায় রাখতে হবে। ক্যান্সার শুনে আটকে ওঠার দরকার নাই। কত দূর ব্যাপ্তি ঘটেছে এবং ওনার পজিশনটা কেমন এবং সব কিছু মিলিয়ে যে আধুনিক যে চিকিৎসার বিভিন্ন ধাপ ধরন আছে সেগুলো যদি ব্যবহার করা হয়, আমার মনে হয় অবশ্যই ক্যান্সারের আনসার আছে। আচ্ছা, ধন্যবাদ স্যার। স্যার, তাহলে ফুসফুসের ক্যান্সার কাদের সবচেয়ে বেশি হয়? আসলে ফুসফুসের ক্যান্সারের ক্ষেত্রে দেখা গেছে যে যারা ধূমপায়ী, যদি একটা কারণ আমরা বলি সেটা হচ্ছে ধূমপান, দুটা কারণ বললেও ধূমপান, তিনটা কারণ বললেও ধূমপান, ধূমপায়ীদের ক্ষেত্রে বেশি হয়। এছাড়া ইদানিং এয়ার পলিউশনের সাথে ক্যান্সারের সংযোগ আছে। আর যাদের লাংয়ের মধ্যে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের স্ট্রাকচারাল ড্যামেজ হয়, সেখান থেকেও ক্যান্সার হতে পারে। আর কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ফ্যামিলিয়াল ক্যান্সার, ক্লাস্টারিং হয়, পরিবারে অনেকে দেখা যায় যে ক্যান্সারে আক্রান্ত হন, সেটাও কিন্তু হয়। তো সব কিছু মিলিয়েই আর কিছু কিছু ক্ষেত্রে কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। কিন্তু আমাদেরকে যদি একটা কারণ আমরা বলি ফুসফুসের ক্যান্সারের, আমরা বলবো যে ধূমপান। আগেকার দিনে ধূমপান যেহেতু বেশি করতো পুরুষদের, ছেলেদের বেশি হতো, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে অনেক মহিলাও ধূমপান করেন, তাদের ক্ষেত্রেও এই ক্যান্সারটা দেখা যাচ্ছে। এবং আরেকটা জিনিস হচ্ছে পরোক্ষ ধূমপান। নিজে ধূমপান করেন না, আশেপাশে সঙ্গী অথবা বয়স্ক কেউ, ছোটরা থাকে না ঘরে, এইসব ক্ষেত্রে এই যে প্যাসিভ স্মোকিং, পরোক্ষ ধূমপান, তাদের ক্ষেত্রেও দেখা যায় যে যত ক্যান্সার হয় এরকম 5 ভাগ দেখা যাচ্ছে যে পরোক্ষ ধূমপানের জন্য ক্যান্সার হয়। এটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে অন্য যারা ধূমপান করে না তাদের সামনে ধূমপান করা যাবে না। ধন্যবাদ স্যার। স্যার, অনেক সময় দেখা যায় যে আমার গলা দিয়ে একটু রক্ত বের হলো, রোগীরা আতঙ্কিত হয়ে যায় যে আমার মনে হয় ক্যান্সার হয়ে গেছে। তাহলে কি কি ধরনের উপসর্গ দিয়ে আসেন? আসলে গলা দিয়ে রক্ত আসলেই যে সেটা ক্যান্সার সেটা সঠিক না। যক্ষাতেও রক্ত আসতে পারে এবং আরও অনেক কারণ আছে, নিউমোনিয়া, যদি লাং অ্যাবসেস হয়, ইনফেকশন হয়। সুতরাং গলা দিয়ে রক্ত আসা মানেই ক্যান্সার, এটা ভুল ধারণা। সাধারণত দেখা যায় যে যারা ধূমপান করেন ক্যান্সারটা 35-40-এর পরে, এর আগে সাধারণত হয় না। ধূমপান যারা করেন দীর্ঘদিন ধরে, তাদের ক্ষেত্রে দেখা যায় যে কাশি হয় এবং অনেক সময় কাশির ধরনটা বদলে যায়। তারপরে গলা দিয়ে রক্ত, আপনি যেটা বললেন রক্ত আসলো কাশির সাথে, তা অনেকে বুক ব্যথা করে, এক ধরনের ভোঁতা ধরনের ব্যথা সবসময় করে। তারপরে হচ্ছে গলার স্বর ভেঙে গেছে, এরকম হয়। তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের মেটাস্টেসিস হয়, যখন ছড়িয়ে যায় তার জন্য, যেমন ফুসফুসে পানি জমার জন্য শ্বাসকষ্ট, তারপরে হচ্ছে জন্ডিস, এবং ব্রেনে যদি মেটাস্টেসিস হয় তাহলে দেখা যায় খিঁচুনি, এরকম বিভিন্ন ধরনের, বোনে যদি যায়, হাড্ডিতে গেলে দেখা যায় ব্যথা। তো বুকের মধ্যেও বিভিন্ন ধরনের ব্যথা নিয়ে পেশেন্ট আসে। তো এইগুলি যখন থাকে ধূমপায়ী এবং এরকম কোনো সমস্যা, তখন আমরা ধারণা করি যে
হয়তো ওনার একটা সম্ভাবনা আছে ক্যান্সার হতেও পারে, এটা আমাদের মাথায় থাকে, আমরা রুগীকে বলি না। তখন আমরা টুকটাক কিছু পরীক্ষা নিরীক্ষা করে এরপরের স্টেজে যাই। তার মানে হচ্ছে আমরা প্রথমে ওনার হিস্ট্রিটা নেই, ইতিহাস নেই, তারপরে ওনার শারীরিক পরীক্ষা নিরীক্ষা করি, এরপরে আমরা ল্যাবরেটরি বিভিন্ন ইনভেস্টিগেশন করি, এরভাবে আমরা ক্যান্সার রোগটা ধরি। স্যার, ইনভেস্টিগেশন করার পরে যখন একজন রোগী শনাক্ত হলো যে তার এই ধরনের সমস্যা আছে, তখন স্যার আপনারা কি চিকিৎসা দিয়ে থাকেন? আচ্ছা, এইটা তো আসলে ক্যান্সার ফুসফুসের জন্য যেটা হয় সেটা হচ্ছে সার্জারি, কেমোথেরাপি, রেডিওথেরাপি, এগুলি হচ্ছে মূল চিকিৎসা। এছাড়া এখন কিছু বায়োলজিক্স টার্গেটেড থেরাপি এগুলি আমরা ব্যবহার করি। তবে সার্জারি হচ্ছে সবচেয়ে ভালো চিকিৎসা, কিন্তু এটার জন্য স্টেজিং, ক্যান্সারগুলি নন স্মল সেল দুই ধরনের হয়, স্মল সেল, নন স্মল সেল। এই যে কোনো ধরনেরই হোক, যদি খুব প্রাথমিক পর্যায়ে থাকে এবং তাকে যদি সার্জারি করা যায় তাহলে সেটাই হচ্ছে সবচেয়ে ভালো। আমরা যে শব্দটা ব্যবহার করি কিউর, এই কিউর করা যায় হচ্ছে সার্জারি করে। কিন্তু এর পরের ধাপে আমরা করি কি কেমো বা রেডিও, অনেক সময় দেখা যায় সার্জারির পরে কেমো বা রেডিও লাগে, এরকম অ্যাডজুভ্যান্ট, নিউ অ্যাডজুভ্যান্ট, এরকম বিভিন্ন ধরনের কম্বিনেশন চিকিৎসা দেওয়া হয়। এটা রোগের ধরন বুঝে এবং রোগীর পারফরমেন্সটা দেখে তারপর করা হয়। মানে রোগীদের খুব দ্রুত আপনাদের কাছে আসতে হ্যাঁ, হবে। এই ধরনের রোগীরা তো দেখা যায় যে স্যার আসেন ওনার বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে। রাইট, ক্যান্সারটা হচ্ছে কি যে যত বেশি ছড়িয়ে যাবে, স্টেজটা যত খারাপের দিকে যাবে, তত বেশি চিকিৎসা দুরূহ হয়ে যায়। এই জন্য দেখা যায় যে শুরুতেই ধরুন গলা দিয়ে রক্ত আসে অথবা কেউ শুকিয়ে যাচ্ছেন, হঠাৎ করে ওজন কমে যাচ্ছে, খাওয়ায় কোনো রুচি নাই, ধূমপায়ী, তখন যদি উনি আসেন, তখন পরীক্ষা নিরীক্ষা করে যখন ধরা যায়, চিকিৎসা যেরকম হয়, যত দেরি হয়, এটা অনেকটা আগুনের মতো। আগুন শুরুতেই দেখা যায় একজনেই নেভানো যায়, কিন্তু অনেক বেশি ছড়িয়ে গেলে পুরো দমকল বাহিনীও ছড়াতে কিছু করতে পারে না। ব্যাপারটা সেরকম। আর্লি স্টেজে ভালো চিকিৎসা, যত ছড়িয়ে যাবে ক্যান্সার শরীরে, এবং ক্যান্সারের ধরনই থাকে, ক্যান্সারের উদ্দেশ্যই থাকে শরীরে ছড়িয়ে যাওয়া, মেটাস্টেসিস বলে, তত বেশি এটা দুরূহ হয়ে যায় এই চিকিৎসা পদ্ধতি। স্যার, তাহলে আমরা এই ভয়াবহ রোগ থেকে কিভাবে নিজেদেরকে রক্ষা করতে পারি? কোনো অ্যাডভাইস, কোনো উপদেশ যদি স্যার আপনার থাকে? অবশ্যই, ধূমপান করা যাবে না, ধূমপান করা যাবে না। এবং এই ধূমপান যে খারাপ সেটা শুধু বয়স্কদের বলতে হবে না, আমাদের শিশুরা স্কুলের যে পাঠ্য বই সেখানে স্পষ্ট লিখে দিতে হবে, এবং আলাদা করে হেলথ, শরীর নিয়ে যে কোনোভাবেই ধূমপান করা যাবে না। বাইরে যে এয়ার পলিউশনগুলি হয় সেগুলিকে একটা মাত্রার মধ্যে নিয়ে আসতে হবে। কিছু কিছু ক্যান্সার হয় বিভিন্ন কাজের মাধ্যমে, যেমন জাহাজ ভাঙার শিল্প, তারপরে কয়লার খনিতে বা অন্যান্য জায়গায়, সেসব সিলিকা, সব জায়গায় কিছু নিয়মকানুন মেনে চলতে হবে। তারপরে হচ্ছে যদি ফুসফুসে কোনো ক্ষতি হয়ে থাকে দীর্ঘমেয়াদী, যেমন ফাইব্রোসিস বা এরকম, তাদেরকে চিকিৎসকের পরামর্শ মতো চলতে হবে। তো এখন পর্যন্ত ক্যান্সার প্রতিরোধ করার জন্য কোনো টিকা আবিষ্কার হয় নাই, কিন্তু স্বাস্থ্যবিধি মেনে চললে এবং নিয়মিত চেক আপ করলে দেখা যায় যে ক্যান্সার প্রতিরোধ করা যায়, অথবা যদি কারো ক্যান্সার হয় খুব দ্রুত এটা শনাক্ত করা যায়। আমাদের পরোক্ষ যে আপনি বলছিলেন ধূমপান, ওটারও আমাদের অবশ্যই পরোক্ষ ধূমপান যেটা, সেটা ঘরের মধ্যে ধূমপান করা যাবে না, শিশুদের সামনে ধূমপান করা যাবে না, খোলা জায়গায় মানুষের সামনে ধূমপান করা যাবে না। এই নিয়মগুলি মেনে চলতে হবে। এবং আরেকটা জিনিস, যারা ধূমপান করে তাদেরকেও মাথায় রাখতে হবে, তারা যেন আবার ধূমপান করতে পারে সেটারও একটু ব্যবস্থা করে দিতে হবে। কারণ হচ্ছে যদি একটা কনফাইন জায়গায় থাকে তাহলে উনি ধূমপান করবে, সবাইকে আক্রান্ত করবেন না এই ধূমপান করে, যেটা ওয়েস্টে, পশ্চিমা দেশে দেখা যায় যে এরকম ব্যবস্থা আছে, কিন্তু সেটাও আমাদের মাথায় রাখতে হবে। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আপনার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন স্যার। আপনাকে ধন্যবাদ। সেই সাথে দর্শক আপনারা যারা শুনছেন, ধূমপান করা যাবে না, এবং ক্যান্সার শুরুতেই যদি ধরা যায় অবশ্যই এর চিকিৎসা আছে এবং এর আনসার আছে। ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম ফুসফুসের ক্যান্সারের বিষয়টি নিয়ে। আশা করি আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক যে পরামর্শগুলো দিলেন আমরা তা মেনে চলব। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বৈশাখী টিভির সঙ্গেই থাকবেন।